হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা ভাই তোমার মূলের পর্যাবৃত্ত ধর্মের নতুন একটা লেকচার স্টার্ট করতেছি। তো আজকের লেকচার হচ্ছে আমরা অনেক ইন্টারেস্টিং পড়া পড়বো ভাই। তো পড়াগুলো খুব একটা বেশি কঠিন না, পড়াগুলো সিম্পলই ভাই। সেগুলো তুমি আশা করি তুমি অনেক এনজয় করতে পারবা। ওকে, তো আমি আশা করতেছি তোমরা আগের লেকচারগুলো সবাই দেখে আসছো ভাই। সো চলো আজকে আমরা আমাদের লেকচার স্টার্ট করি ভাই। আজকে আমরা কী পড়বো? আজকে আমরা প্রথমে পড়বো তোমার হচ্ছে যে বরফের গঠন নিয়ে পড়বো। দেন হচ্ছে আমরা হাইব্রিডাইজেশন কেন আসছে, মানে কোয়েশ্চেন হচ্ছে নর্মালি আমাদের বইতে কী আলোচনা করো বলো তো? আমাদের বইতে শুধুমাত্র হাইব্রিডাইজেশন কাকে বলে বা হাইব্রিডাইজেশন তোমার হচ্ছে যে কীভাবে মানে কাজ করে সেটা বলা, কিন্তু আমাদের বইতে কিন্তু এটা আলোচনা করা নাই হাইব্রিডাইজেশনে কেন উদ্ভব ঘটছে, কেন তোমার হচ্ছে ভাই ভ্যালেন্স বন্ড থিওরি মানে তোমার হচ্ছে ব্যর্থ হয়েছে, এইসব বিষয় নিয়ে কিন্তু আমাদের বইতে তেমন একটা আলোচনা নাই। সো আজকে হচ্ছে আমরা ওইটা নিয়ে আলোচনা করার ডিসকাশন করার চেষ্টা করবো এবং আমরা আজকে জানার চেষ্টা করবো হাইব্রিডাইজেশনের ইতিহাস সম্পর্কে, যে কেন এটা আসছে, কীভাবে এটা কোত্থেকে এটা আসছে। কেমন? তাহলে চলো আজকে আমরা আমাদের লেকচার স্টার্ট করি। আজকে লেকচার স্টার্ট করার আগে ভাই, এটা হচ্ছে আমাদের ভাই মেইন ফেসবুক গ্রুপ। তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে তুমি এখানে জয়েন দিতে পারো। আচ্ছা ভাই, তাহলে চলো আমরা আমাদের প্রথম টপিকে স্টার্ট করি। আমরা প্রথমে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের বরফের গঠন। এই টপিকটা আমাদের ভাই অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে প্রতি বছরই একটা বা দুইটা এমসিকিউ আসে। তাহলে এটা অ্যাডমিশনের এমসিকিউর জন্য বেশ ভালোই ইম্পর্ট্যান্ট। কেমন? তাহলে চলো আমি তোমাকে স্ট্রাকচারটা মানে শুরু করি আসো। তো প্রথমে আমি তোমাকে বলি বরফের যে স্ট্রাকচার ভাই, বরফ দেখতে হচ্ছে তোমার বরফের স্ট্রাকচারটা হচ্ছে তোমার হেক্সাগোনাল। এটা মনে রাখবে। এখানে বরফের আকৃতি কীরকম হয়, বরফের আকৃতিটা একটু মুখস্থ করা লাগবে। বরফের আকৃতি হলো হেক্সাগোনাল। ওকে, এই জিনিসটা আমাদের একটু মনে রাখা লাগবে। আচ্ছা, অ্যাকচুয়ালি কী হয়, বরফকে আসলে আমরা কি বলতে পারি? বরফ হচ্ছে তোমার ভাই পানির কঠিন রূপ। আমরা সবাই কি বলতে পারি বলো তো? বরফ হচ্ছে তোমার কি বলতে ভাই? পানির কঠিন রূপ। তো দেখা যায় যে কয়েক গুচ্ছ পানির অণু মিলে একটা বরফ খণ্ড তৈরি করে। ওকে, তাহলে এখানে আমরা এটা বলতে পারি, এখানে বরফ হলো পানির কঠিন রূপ, পানির কঠিন রূপ। ওকে, এটা তো আমরা সবাই জানি। বরফ হচ্ছে কী ভাই? তোমার পানির কঠিন রূপ। তারপর আমরা এখানে কি বলতে পারি যে একটা বরফের তুমি যদি একটা টুকরা নাও তো সেটাকে আমরা একগুচ্ছ পানি অণু হিসেবে চিন্তা করতে পারি। কেমন? তাহলে আমরা এখানে বলতে পারি যে এক একটি বরফের কেলাস বা স্ফটিককে একগুচ্ছ পানির অণু হিসেবে বিবেচনা করা যায়। পানির অণু হিসেবে কি করা যায় বলো তো ভাই? বিবেচনা করা যায়। তাহলে ভাই জিনিসটা দেখো একদম সিম্পল। এখানে আমরা কি বলতেছি, তুমি যদি একটা বরফের টুকরা নাও, ওই বরফের টুকরার মধ্যে কী থাকে বলো তো? একগুচ্ছ পানির অণু আসলে থাকে। দেখো নর্মালি আমরা পানির সংকেতকে কীভাবে লিখি? আমরা লিখি H2O দিয়ে। পানির সংকেতকে আমরা কীভাবে লিখি ভাই? নর্মালি আমরা পানির সংকেতকে লিখি হচ্ছে যে ভাই তোমার H2O দিয়ে। কিন্তু বরফের সংকেত কী জানো ভাই? বরফের সংকেত হচ্ছে তোমার ভাই এভাবে লেখা হয়। দেখো বরফের সংকেতকে লেখা হয়, এই জিনিসটাকে লেখা হয় H2O এবং সাথে একটা N দিয়ে। তাহলে বরফের সংকেতকে কীভাবে লেখা হয়? দেখো পানির সংকেতকে লেখা হয় ভাই H2O দিয়ে, কিন্তু বরফের সংকেতকে কীভাবে লেখা হয় বলো তো? H2N দিয়ে। এই এনটার মিনিং কী বোঝায় আসলে? এনটার মিনিং বোঝাচ্ছে যে তুমি যদি একটা বরফের কেলাস বা যদি একটা স্ফটিক নাও, অর্থাৎ বরফের যদি একটা তুমি টুকরা নাও, সেখানে কিন্তু একটা পানির কণা থাকে না, সেখানে কি থাকে? একগুচ্ছ পানির কণা থাকে। মানে আমি এখানে বোঝাচ্ছি একটা বরফের টুকরার মধ্যে এন সংখ্যক পানির কণা আছে। ওকে, এই জন্য বরফের সংকেতকে আমরা কী দিয়ে প্রকাশ করি বলো তো? H2O দিয়ে আমরা এটাকে প্রকাশ করে থাকি। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। তাহলে এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় ভাই। তোমার পানির সংকেত হচ্ছে যে H2O এবং বরফের সংকেত কী বলো তো ভাই? H2ON। আচ্ছা ভাই, বরফের স্ট্রাকচারটা দেখতে কীরকম? আমরা তো সবাই জানি পানির মধ্যে হচ্ছে হাইড্রোজেন বন্ধন থাকে। তাহলে বরফের মধ্যে কি হাইড্রোজেন বন্ধন থাকবে? হ্যাঁ, বরফের মধ্যেও দুই ধরনের বন্ধন থাকে। মনে রাখবা, বরফের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে এবং সমযোজী বন্ধন থাকে। এটা একটু আমরা তাহলে লিখে দিই এখানে এই জিনিসটা মনে রাখবা। বরফে দুই ধরনের বন্ধন দেখতে পাওয়া যায়। নাম্বার 1 যেটা আছে ভাই, এটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই সমযোজী বন্ধন। বরফের মধ্যে তুমি আসলে কি দেখতে পারবা? সমযোজী বন্ধন দেখতে পারবা।
আবার একই সাথে তুমি বরফের মধ্যে আবার হাইড্রোজেন বন্ধনও দেখতে পারবা। বরফের মধ্যে আবার তুমি কি দেখতে পারবা, একই সাথে হাইড্রোজেন বন্ধন যেটা আছে ভাই সেটাও তুমি এখানে দেখতে পারবা। ওকে, আচ্ছা ভাই বরফের স্ট্রাকচারটা কীরকম হয় দেখো, আমি তোমাকে স্ট্রাকচার আঁকা শিখাচ্ছি। বরফের স্ট্রাকচার আমি প্রথমে কী বলছি বলতো, হেক্সাগোনাল বলছি। আচ্ছা হেক্সাগোনাল আসলে কিসের সাথে জড়িত, 6-এর সাথে জড়িত। ওকে, তাহলে মনে রাখবা বরফের স্ট্রাকচার যদি আমরা রাখতে চাই তাহলে প্রথমে আমাকে যেটা করা লাগবে, আগে বেনজিনের মতো 6টা অক্সিজেন দিয়ে দেওয়া লাগবে। তাহলে বরফের যদি আমি স্ট্রাকচার রাখতে চাই তাহলে আমাকে কী করা লাগবে, বেনজিনের মতো আগে 6টা অক্সিজেন দিয়ে দেওয়া লাগবে। ওকে, তাহলে আমরা যদি বরফের স্ট্রাকচার রাখতে চাই তাহলে আমাকে কী করা লাগবে ভাই, বেনজিনের মতো আগে 6টা অক্সিজেন তোমার এখানে দিয়ে দেওয়া লাগবে। ওকে ভাই, তারপর কী করা লাগবে ভাই, দেখো আমরা সবাই কি জানি বরফ আসলে তোমার ভাই পানির কণার সমষ্টি। তাহলে পানির কণার সংকেত কি, H2O, অর্থাৎ একটা অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত থাকবে। অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন যুক্ত থাকবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত থাকবে, রাইট। অনুরূপভাবে এই অক্সিজেনের সাথেও এখানে একটা হাইড্রোজেন যুক্ত থাকবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত থাকবে। অনুরূপভাবে এই অক্সিজেনের সাথেও এখানে একটা হাইড্রোজেন যুক্ত থাকবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত থাকবে, রাইট। আবার অনুরূপভাবে এই অক্সিজেনের সাথেও এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন থাকবে। আবার অনুরূপভাবে এই অক্সিজেনের সাথেও এখানে একটা হাইড্রোজেন এবং তোমার এখানে একটা হাইড্রোজেন থাকবে। আবার সেমভাবে এই অক্সিজেনের সাথেও এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন থাকবে। ওকে, এরভাবে তোমার হচ্ছে স্ট্রাকচারটা এভাবে গঠিত হয়েছে। আচ্ছা, তারপর দেখো এখানে, তারপরে এখন আমরা যদি দেখি এখানে এই অক্সিজেনগুলো কিন্তু কী করবে দেখো তো, এই হাইড্রোজেনের এখানে যে বন্ধন আছে না, এখান থেকে কিন্তু ইলেকট্রনগুলোকে তার নিজে দিয়ে কী করবে ভাই, নিজের দিয়ে কিন্তু টেনে নিয়ে আসবে। এর ফলে কী হবে, এর ফলে এখানে আংশিক ঋণাত্মক, এখানে আংশিক ঋণাত্মক, এখানে আংশিক ঋণাত্মক, এখানে আংশিক ঋণাত্মক, এখানেও আংশিক ঋণাত্মক, এখানেও আংশিক ঋণাত্মক চার্জ দেখা দিবে। আর অনুরূপভাবে এখানে কী হবে তখন আংশিক ধনাত্মক, যেহেতু এগুলো থেকে নিয়ে আসছে আংশিক ধনাত্মক, এটাও আংশিক ধনাত্মক, এটাও আংশিক ধনাত্মক, এটাও আংশিক ধনাত্মক। এগুলোর মধ্যেও হবে, এই হাইড্রোজেনগুলোর মধ্যে আংশিক ধনাত্মক, এগুলো আর আমি দেখাচ্ছি না, যেটা শুধুমাত্র ইনক্লুডেড সেটাকে আমি দেখাচ্ছি। ফলে এখানে কী হবে দেখো, ফলে এখানে এই হাইড্রোজেন এবং এই অক্সিজেন এটা তো পজিটিভ, এটা তো নেগেটিভ। ফলে এদের মধ্যে একটা তখন একটা সেতু বন্ধন রচিত হবে হাইড্রোজেনের বন্ধনের। আর এখানে একটা সেতু বন্ধন রচিত হবে, এখানে একটা সেতু বন্ধন রচিত হবে, এখানে একটা সেতু বন্ধন রচিত হবে, এখানে একটা সেতু বন্ধন রচিত হবে। তোমার এখানে দাঁড়াও একটু ঠিক করে রাখি, বাঁকা হয়ে যাচ্ছে কেন, হ্যাঁ এখানেও তোমার একটা সেতু বন্ধন এভাবে রচিত হবে। এগুলোকে আমরা কী বলি, এগুলোকে আমরা বলি হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ধন। তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে কি, ভালো করে তুমি যদি লক্ষ্য করে দেখো, এই যে গাঢ় কালার যেটা আমি দেখাচ্ছি, এই গাঢ় কালার যেটা আমি দেখাচ্ছি, এটা যদি আমি একটু এখানে গাঢ় কালার দেখাই, এই যেটা আছে গাঢ় কালারের, এটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। আর এই যে ডটেড যেটা আছে, এই ডট ভাবে যেটা আছে, এটা হচ্ছে আমাদের ভাই হাইড্রোজেন বন্ধন। তাহলে এখানে গাঢ় কালারের যেটা, এটাকে আমরা কী বলতেছি, এখানে এটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে ভাই সমযোজী বন্ধন। এটা হচ্ছে আমাদের এখানে ভাই সমযোজী বন্ধন, আর এটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে ভাই হাইড্রোজেন বন্ধন। ওকে, আচ্ছা, তারপরে এখানে ভালো করে আমরা লক্ষ্য করে দেখি, এখানের মধ্যে একটা জিনিস তোমাদের মুখস্থ রাখতে হবে, সেটা কি জানো, সেটা হচ্ছে যে এই যে সমযোজী বন্ধন যেটা আছে, আমরা জানি প্রত্যেকটা বন্ধনের একটা দৈর্ঘ্য থাকে, যেটাকে আমরা কী বলি, বন্ধন দৈর্ঘ্য বলি বা বন্ড লেন্থ বলি। ভাই বন্ড লেন্থ জিনিসটা কি, সাপোজ আমি যদি তোমাকে বলি OH এর বন্ড লেন্থ কত, এটা বলতে অ্যাকচুয়ালি তুমি কী বুঝো, অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াস থেকে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসের দূরত্বকে বোঝানো হয়। তাহলে দুইটা পরমাণুর মধ্যে যে যদি বন্ধন তৈরি হয়, তাহলে সেই বন্ধনের দৈর্ঘ্য বা বন্ড লেন্থ বলতে কী বোঝায়, পরমাণুদ্বয়ের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে বোঝায়। ওকে, তাহলে চলো এই জিনিসটা আমাদের এখানে আজকে হর হামেশা ইউজ হবে। আমি চলো এটাকে একটু সংজ্ঞাটা লিখে দিই। তাহলে বন্ধন দৈর্ঘ্য বা বন্ড লেন্থ বলতে কী বোঝায়, বন্ধন দৈর্ঘ্য বা আমরা বন্ড লেন্থ বলতে আসলে অ্যাকচুয়ালি কী বুঝি, তাহলে এটা বলতে বোঝাবে দুটি পরমাণুর মধ্যে গঠিত বন্ধনের বন্ধন দৈর্ঘ্য বলতে বোঝায় পরমাণু দুটির নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে, অর্থাৎ ভাই সাপোজ আমি যদি এখন এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যদি বন্ধন দৈর্ঘ্য জিজ্ঞেস করি,
তাহলে এই বন্ধন দৈর্ঘ্যটা কীরকম হবে বলো তো? এই অক্সিজেনের যে নিউক্লিয়াস আছে এখান থেকে হাইড্রোজেনের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে বোঝাবে। তো দেখা যায় যে কি এক্সপেরিমেন্টালি দেখা গেছে এখানে যে সমযোজী বন্ধনটা আছে এটার বন্ধন দৈর্ঘ্য হয় প্রায় 0.96 অ্যাংস্ট্রম। তাহলে এটা যেটা আছে এখানে এই যেখানে যে সমযোজী বন্ধনটা আছে এই সমযোজী বন্ধনটার বন্ধন দৈর্ঘ্য কত হয় বলো তো? 0.96 অ্যাংস্ট্রম। আর এখানে যে হাইড্রোজেন বন্ধনটা আছে দেখা গেছে এটার বন্ধন দৈর্ঘ্য হয় এক্সপেরিমেন্টারে দেখা গেছে 1.80 অ্যাংস্ট্রম। এটার বন্ধন দৈর্ঘ্য কত হয় ভাই? এটার বন্ধন দৈর্ঘ্য হয় 1.80 অ্যাংস্ট্রম। তাহলে এখানে এক্সপেরিমেন্টালি কি দেখা গেছে? অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে সমযোজী বন্ধন আছে এই সমযোজী বন্ধনের বন্ধন দৈর্ঘ্য কত হয়? 0.96 অ্যাংস্ট্রম। আর হাইড্রোজেন বন্ধনের বন্ধন দৈর্ঘ্য কত হয়? 1.80 অ্যাংস্ট্রম। এখন তোমার মনে প্রশ্ন আসবে যে ভাই হাইড্রোজেন বন্ধনটার দৈর্ঘ্য এত বেশি হইলো কেন, এটা দৈর্ঘ্য এত কম হইলো কেন? কারণ এখানে তো 0.96, এখানে 1.80। কাহিনী হচ্ছে কি সমযোজী বন্ধনটা তো স্ট্রং বন্ধন। তো বন্ড স্ট্রং হওয়া মানে কি এদের মধ্যে কিন্তু আকর্ষণটা বেশি, সো এদের মধ্যে ইন্টারাকশন বেশি। কিন্তু হাইড্রোজেন বন্ধন তো দুর্বল বন্ধন, তাহলে এদের মধ্যে কিন্তু ইন্টারাকশনটা কম, সো ফলে এরা কিন্তু দূরে দূরে আছে। কিন্তু এরা যেহেতু এখানে বন্ড স্ট্রং তো এরা কাছে কাছে আছে বলে এই বন্ধন দৈর্ঘ্যটা এখানে ছোটো হবে। যেহেতু হাইড্রোজেন বন্ধন একটা দুর্বল বন্ধন তাই এরা দূরে দূরে থাকে বলে তোমাদের এখানে কী হবে বলো তো? বন্ড লেন্থটা তোমার এখানে বেশি হবে। ওকে, তাহলে এখান থেকে এই জিনিসটা এখানে মনে রাখবা। এখানে যে সমযোজী বন্ধন থাকে এটার বন্ড দৈর্ঘ্য হয় 0.96 অ্যাংস্ট্রম, আর হাইড্রোজেন বন্ধনটার বন্ড দৈর্ঘ্য কত হয়? 1.80 অ্যাংস্ট্রম হয়। ওকে, আচ্ছা, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি। তাহলে চলো আমি ঠিক করে লিখে দিই, এটা 1.80 অ্যাংস্ট্রম হবে। আচ্ছা, আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি ভাই। আচ্ছা, এখানে আরেকটা কাহিনী হচ্ছে কি ভাই, এখানে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো এখানে বরফ যেটা আছে এই বরফের এখানে এই হাইড্রোজেন বন্ধনগুলো কিন্তু অনেকগুলো অসংখ্য এখানে কী তৈরি করছে ভাই? ফাঁকা স্থান তৈরি করছে। আর এই ফাঁকা স্থান তৈরি করার কারণে এই বরফের যে আপেক্ষিক গুরুত্ব বা এটার বরফের যে ঘনত্ব এটা কিন্তু সাধারণ পানির তুলনায় অনেক কম হয়ে যায়। কেন কম হয়ে যায়? কারণ এই হাইড্রোজেন বন্ধনগুলো ফাঁকা জায়গা তৈরির মাধ্যমে এই পুরা আলটিমেট যৌগটার তোমার হচ্ছে ভাই আপেক্ষিক গুরুত্ব বা আমরা যেটাকে ঘনত্ব বলতে পারি সেটাকে আসলে কী করে ফেলে? তুলনামূলক কম করে ফেলে। আচ্ছা ভাই, ঘনত্ব কম হইলে সুবিধাটা কি? ঘনত্ব কম হওয়ার কারণে আসলে দেখা যায় বরফের টুকরাকে যদি আমি পানির মধ্যে ছেড়ে দিই তখন দেখা যায় কি বরফের টুকরাটা হচ্ছে তোমার পানিতে ভাসে। তাহলে এই বরফের টুকরা যে পানিতে ভাসতেছে এই ভাসানোর পিছনে কে দায়ী বলো তো? হাইড্রোজেন বন্ধন দায়ী। ওকে, তো চলো আমি জিনিসটাকে তোমাকে এখানে লিখে দিই। আমরা তাহলে এখানে লিখবো যে বরফের টুকরায় হাইড্রোজেন বন্ধন বিদ্যমান থাকার কারণে যৌগটি বৃহৎ হয়ে যায় এবং এর মাঝে মাঝে বহু ফাঁকা জায়গা সৃষ্টি হয়। এর মাঝে মাঝে বহু ফাঁকা জায়গা সৃষ্টি হয়। ভাই ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে দেখো তুমি যদি একটু করে তাকাও, এই যে দেখো এখানে একটা হাইড্রোজেন বন্ধন, এখানে একটা হাইড্রোজেন বন্ধন, এখানে অনেক অসংখ্য ছিদ্র আছে কিন্তু। তাহলে এখানে কিন্তু প্রচুর কিন্তু কি তৈরি হয়েছে তোমার এখানে ভাই? ফাঁকা স্থান কিন্তু তোমার এখানে তৈরি হয়েছে। তাহলে যেহেতু এখানে ফাঁকা স্থান তৈরি হয়েছে মানে ফাঁকা জায়গা তৈরি হয়েছে আর এটার আকারও আয়তনও অনেক বেড়ে গেছে এবং ফাঁকা স্থানও তৈরি হয়েছে, তাই এটা তুলনামূলক কী হয় বলো তো? ঘনত্বটা তুলনামূলক পানির তুলনায় অনেক কম হয়ে যায়। ফলে বরফের আপেক্ষিক গুরুত্ব বা যেটাকে আমরা ঘনত্ব বলতে পারি, ফলে বরফের আপেক্ষিক গুরুত্ব পানির তুলনায় অনেক কম হয়ে যায়। তাহলে এখানে আমরা বলতে পারি অতএব হাইড্রোজেন বন্ধন থাকার কারণে বরফ কি হয়? পানিতে ভাসে। অতএব হাইড্রোজেন বন্ধন থাকার কারণে বরফ পানিতে ভাসে। ওকে, আশা করি জিনিসগুলো আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। তো এখানে দেখো বরফের স্ট্রাকচারটা আশা করি আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, এবার এখানে কাহিনী যেটা হয়, আমরা 9 থেকে একটা জিনিস পড়ে আসছিলাম, সেটা কি বলতো? সেটা আমরা শিখছিলাম যে তোমার এরকম যে এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
পানির আপেক্ষিক গুরুত্ব সর্বোচ্চ হয়। তো কোয়েশ্চেন হচ্ছে ভাই কেন এটা সর্বোচ্চ হয়, আমি তোমাকে চলো বুঝাই বলি। এখন কাহিনী কী হয়, নর্মালি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখলে কিন্তু এটা বরফই থাকে, কিন্তু যেটা কাহিনী এখানে শুরু হয় সেটা হইতেছে যে তুমি যদি আস্তে আস্তে তাপমাত্রাটা যদি বাড়াইতে থাকো, অর্থাৎ তুমি যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাবা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তুমি যদি বাড়াইতে থাকো, তখন দেখা যাবে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যাবে, এবং হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে গিয়ে সেখানে কিছু কী নেবে, পানির অণু অবস্থান নেবে। এর ফলে কী হবে বলো তো, এর ফলে ওই বরফটা আর বরফ থাকবে না। কেন? কারণ তার মধ্যে আর ফাঁকা স্থান থাকতেছে না, এর মধ্যে পানি ঢুকে যাচ্ছে। এই পানি ঢুকে যাওয়ার কারণে এখানে কী হবে, তোমার এখানে এটার ঘনত্ব কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। কেন? কারণ ফাঁকা জায়গা কমতেছে, আর এই ফাঁকা জায়গার মধ্যে ভারী পানির কণা প্রবেশ করতে থাকতেছে। এই কারণে কী হবে ভাই, এই কারণে তোমার হচ্ছে ভাই আপেক্ষিক গুরুত্ব আস্তে আস্তে বাড়তে থাকবে। আর তখন দেখা যায় কি, একসময় 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আপেক্ষিক গুরুত্বটা কী হয় বলো তো, সর্বোচ্চ হয়। তাহলে তুমি জিনিসটা চলো আমি তোমাকে বুঝাই বলি। এখানে একটা কাজ করি আমরা, এই ফিগারটাকে চলো একটা আমি কপি করে আনি এখানে, কেমন? এই ফিগারটাকে চলো আমি একটু করে কপি করে আনি, আমি পুরো মুছে দিচ্ছি, এখানে ঠিক করতেছি। এটা দেখো, এটাকে আমরা এখানে একটু আনলাম, আমি তোমাকে চলো বুঝাই বলি। এখানে দেখো মানে কাহিনী কী হয়। সাপোজ এটা আমাদের লাগতেছে না, এখন এটা আমাদের লাগতেছে না, হ্যাঁ ওকে, সেটা আমাদের লাগতেছে না এখন, এখানে এটা আমাদের লাগতেছে না, এগুলো আমাদের এখন লাগতেছে না, ঠিক আছে? তাহলে আমি তোমাকে বুঝাই বলি এখানে কাহিনী কী হয়। এখানে একটা হাইড্রোজেন আছে। আচ্ছা ভাই, এখানে কাহিনী যেটা হয়, তুমি যখন এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন পৌঁছাবা বা এটার উপরে যখন তুমি যাবা, তাহলে যদি আমি এখানে কী বাড়াই বলো তো, আমি যদি এখানে টেম্পারেচারটাকে বাড়াই দিই, টেম্পারেচার বেড়ে যাওয়ার ফলে কী হবে, টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার ফলে এই বন্ধনগুলোকে আস্তে আস্তে ভাঙা স্টার্ট করবে। টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার ফলে এই বন্ধনগুলো আস্তে আস্তে কী হবে ভাই, এই যে বন্ধনগুলো দেখতেছো তুমি, এগুলো আস্তে আস্তে ভাঙা শুরু করবে। এই যে তুমি বন্ধনগুলো দেখতেছো, এই যে হাইড্রোজেন বন্ধন যেগুলো দেখা যাচ্ছে, এগুলো আস্তে আস্তে কী করবে ভাই, ভাঙা শুরু করবে। তাহলে যদি হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যায়, কী হয়, আস্তে আস্তে যদি তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে যদি ভেঙে যায়, এর ফলে যেটা হবে, এই ভেঙে যাওয়ার কারণে এদের মধ্যে দিয়ে কী প্রবেশ করতে পারবে, এখানে পানির কণাগুলো প্রবেশ করতে পারবে। এদের মধ্যে দিয়ে কী করতে পারবে, এরা যেহেতু এখানে ভেঙে গেছে, তাই এখানে পানির কণাগুলো প্রবেশ করতে পারবে। সো পানির কণা প্রবেশ করা মানে কি বলতো, আলটিমেটলি এই পুরো জিনিসটার ভর কিন্তু বেড়ে যাচ্ছে। কেন? কারণ পানির কিন্তু একটা নিজস্ব ভর আছে। তাহলে এটার ভর যেহেতু বেড়ে যাচ্ছে, আমরা সবাই জানি রো ইজ ইকুয়াল টু কী হয়, রো ইজ ইকুয়াল টু m/v হয়। তাহলে এখানে v আগের মতোই আছে, কিন্তু বন্ধন ভেঙে যাওয়ার কারণে এখানে তোমার কী বেড়ে যাচ্ছে বলো তো, ভর বেড়ে যাচ্ছে। কেন? কারণ ভিতরে পানির কণা প্রবেশ করতেছে। এর ফলে কী হচ্ছে, এখানে ঘনত্বটা কী হবে, এখানে বেড়ে যাবে। ওকে, তো এটাই বলতেছে এখানে। এই জন্য কী হয়, যে আমরা সবাই দেখি যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব কী হয়, সর্বোচ্চ হয়। তাহলে আমরা এখানে তো লিখে দিই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছানোর পর বরফের হাইড্রোজেন বন্ধনগুলো আস্তে আস্তে ভাঙা শুরু করে। পৌঁছানোর পর বরফের হাইড্রোজেন বন্ধনগুলো ধীরে ধীরে ভাঙা শুরু করে, ফলে এই ফাঁকা স্থানগুলোতে ধীরে ধীরে পানি প্রবেশ করতে থাকে, এবং ভর ক্রমান্বয়ে বাড়তে থাকে। যেহেতু পানি প্রবেশ করতেছে, তাহলে পানিতে একটা ভর আছে, তাহলে এখানে কী করতেছে, ভরটা ক্রমান্বয়ে বাড়তে থাকে। এভাবে দেখা যায় কি বলতো, তোমার এখানে ভর যেহেতু বাড়তেছে, তাহলে আস্তে আস্তে ঘনত্বটাও বাড়তে থাকবে। এতে করে আপেক্ষিক গুরুত্ব বাড়তে থাকবে, বা ঘনত্ব বাড়তে থাকবে। এতে করে আপেক্ষিক গুরুত্ব বাড়তে থাকবে। ঠিক আছে? আর আমরা তখন কি দেখতে পারি ভাই, আমরা দেখতে পারি তোমার হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব কী হয়, সর্বোচ্চ মানের হয়। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
4°C তাপমাত্রায় পানির আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব সর্বোচ্চ মানের হয়। আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব সর্বোচ্চ মানের হয়। তো এই ছিল হচ্ছে আমাদের ভাই বরফ নিয়ে পড়াশোনা। তো আমি আশা করতেছি তোমরা বরফ নিয়ে সব জিনিসপত্র এখানে সবাই বুঝতে পারছো। তাহলে আমরা কী কী দেখলাম বরফ নিয়ে? বরফের স্ট্রাকচার দেখলাম, বরফে কী কী বন্ধন থাকে সেটা দেখলাম, ওই বন্ধনগুলোর লেন্থ কত হয় সেটা দেখলাম। তারপর তোমার এখানে বরফের মধ্যে মানে টেম্পারেচার বাড়লে আস্তে আস্তে কেন হাইড্রোজেন বন্ধন ভেঙে যায় সেটা দেখলাম, এবং এই হাইড্রোজেন বন্ধন ভেঙে যাওয়ার কারণে কী ঘটনা সৃষ্টি হয় সেটা আমরা দেখলাম। কারণ সেখানে ভর বাড়তে থাকে, ফলে আপেক্ষিক গুরুত্ব বাড়তে থাকে। একসময় কী হয়, 4°C তাপমাত্রায় পানির আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্বটা তোমার এখানে সর্বোচ্চ মানের হয়ে যায়। তো এই ছিল হচ্ছে আমাদের ভাই তোমার বরফ নিয়ে আলোচনা। তাহলে চলো আমরা হচ্ছে আমাদের স্টার্ট করি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের, এবং খুবই সিম্পল, এবং তুমি যদি বুঝো তাহলে অনেক বেশি মজার একটা টপিক। সেটা হচ্ছে ভাই হাইব্রিডাইজেশন। তো আমি ট্রেডিশনাল ওয়েতে হাইব্রিডাইজেশনটা স্টার্ট করতেছি না। মানে ট্রেডিশনাল ওয়ে মানে কি, তো একদম প্রথমে সংজ্ঞা দিয়ে এভাবে স্টার্ট করতেছি না। আমি সংজ্ঞা আগে পরে দিব। আগে চলো তোমাকে বোঝানোর চেষ্টা করি এই হাইব্রিডাইজেশনের কনসেপ্ট আসলে কেন আসছে, বা আমরা অলরেডি বন্ধন কিভাবে গঠিত হয় সেটার জন্য কিন্তু আমরা ভ্যালেন্স বন্ড থিওরি পড়ে আসছিলাম, এবং ভ্যালেন্স বন্ড থিওরি কী বলে সেটাও তোমাকে আমি রিভিশন দেওয়াবো, টেনশন নেওয়ার কিছু নাই। ভ্যালেন্স বন্ড থিওরিটা আসলে কোথায় ব্যর্থ হয়েছে আর কেন হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা আনা জরুরি হয়ে দাঁড়াইছে, সব হচ্ছে আমরা একটা বা স্টেপ বাই স্টেপ চলে ডিসকাশন করি। এরপর হচ্ছে আমরা লাস্টে গিয়ে যখন আমরা হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা বুঝে যাবো যে কেন আসছে সেটা, তখন হাইব্রিডাইজেশন টপিকটা আমাদের কাছে আস্তে আস্তে ইজি হওয়া স্টার্ট করবে। কেমন? আচ্ছা চলো তাহলে আমি তোমাকে আগে আলোচনা করি কেন আসছে হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা, সেটা আলোচনা করার আগে আলোচনা করি চলো আগে ভ্যালেন্স বন্ড থিওরির ব্যর্থতা নিয়ে আলোচনা করি। আগে আসো কেমন? প্রথমে কিন্তু আগে ভ্যালেন্স বন্ড থিওরি দেওয়া হয়েছে, এটার কিছু ব্যর্থতা পাওয়া গেছে, এবং এটাকে শুধরানোর জন্য আমাদের কী আসছে বলো তো, হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা আসছে। প্রথমে চলো আগে আমরা আলোচনা করার চেষ্টা করি যে ভ্যালেন্স বন্ড থিওরিটা আসলে ব্যর্থতাগুলো কী কী, বা ভ্যালেন্স বন্ড থিওরি আসলে কী জিনিস। তো আমরা একটা যৌগে গঠনের মাধ্যমে আমরা আলোচনা করবো। কেমন? আমি চলো তোমার কাছে একটা যৌগ নিচ্ছি, এখানে CH4। এই CH4টা এটার স্ট্রাকচার গঠনের মাধ্যমে জিনিসটা আমরা আলোচনা করব। আচ্ছা, CH4-এর মধ্যে একটা কার্বন জড়িত। তো কার্বনটাকে যদি আমি লিখতে চাই, কার্বনের আমরা সবাই জানি পারমাণবিক সংখ্যা কত হয়, 6 হয়। তো এটাকে যদি আমরা ইলেকট্রোবিন্যাস লিখতে চাই, এটা ইলেকট্রোবিন্যাস কী হবে, 1s2 হবে, 2s2 হবে, 2p2 হবে, রাইট? 1s2 1s2 2s2 2p2। দেখো তো এই কার্বনের স্ট্রাকচারটাকে আমি অন্যভাবে লিখতে পারতাম না? কিভাবে? এই যে একটা নিষ্ক্রিয় গ্যাসের আকারে, কিভাবে দেখো 1s2, এটাকে কিন্তু আমি চাইলে হিলিয়াম লিখতে পারি, আমরা গত ক্লাসে দেখে আসছি এটা। আর এরপর হচ্ছে 2s2, এবং আমরা এখানে কিন্তু চাইলে 2p2 লিখতে পারি। তাহলে কী করছি আমি তোমাকে বলি, আমরা এখানে যেটা করছি 1s2 2s2 এবং 2p2 আছে না, আমরা এই যে এটা তো 6 হচ্ছে 2 এবং 10-এর মধ্যে আছে। তো 2 এবং 10-এর মধ্যে থাকলে আমরা বুঝলাম যে সবচেয়ে ছোটোটা নিতে, তার মানে 2 নিতে। তো 2 এর কারেসপন্ডিং নিষ্ক্রিয় গ্যাসকে হিলিয়ামকে লিখছি, 1s2-র জায়গায় আমরা কাকে লিখছি, হিলিয়ামকে লিখছি। এরপর আমরা 2s2 এবং 2p2-কে নিছি। কেমন? আচ্ছা তাহলে এখানে আমাকে বলো তো, এখানে এই যে এই নিষ্ক্রিয় গ্যাসটা লেখার পরে যত সংখ্যক ইলেকট্রন থাকবে তাকে আসলে কি বলা হয়েছে, ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়েছে। তাকে আসলে কি বলা হয়েছে ভাই, ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়েছে। ওকে, তো এরপরে তোমার এখানে ভ্যালেন্স বন্ড থিওরি তোমাকে কি বলে, বা ভিভিডি যেটাকে আমরা বলতেছি, এই ভ্যালেন্স বন্ড থিওরি তোমাকে বলে যত সংখ্যক ভ্যালেন্স ইলেকট্রন তৈরি হবে, যত সংখ্যক কী হবে ভাই, ভ্যালেন্স ইলেকট্রন তৈরি হবে, তত সংখ্যক বন্ড গঠিত হবে। দেখো ভ্যালেন্স বন্ড থিওরি কি বলে, অ্যাকর্ডিং টু ভিভিটি, যত সংখ্যক যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন তৈরি হবে তত সংখ্যক তোমার কী হবে ভাই, বন্ধন গঠিত হবে। ওকে, তাহলে এখানে আমরা বলি যে যত সংখ্যক, অথবা আমরা এই জিনিসটাকে ভ্যালেন্স বন্ড থিওরি, এটা যদি আমরা এটা লিখতে চাই, ভ্যালেন্স বন্ড থিওরি এটা তোমাকে বলে কেন্দ্রীয় মৌলে কীভাবে চিন্তা হয় সব আমরা শিখে আসছি। কেন্দ্রীয় মৌলে যত সংখ্যক ভ্যালেন্স ইলেকট্রন থাকবে যৌগ গঠনের সময় সে ঠিক ততগুলো বন্ধন গঠন করবে। সে ঠিক ততগুলো কি করবে ভাই, বন্ধন গঠন করবে। তাইলে চলো ভ্যালেন্স বন্ড থিওরি আমাকে কী বলছে আমরা জিনিসটা এখানে বোঝার চেষ্টা করি।
তাহলে ভ্যালেন্স বন্ড থিওরি আমাকে বলতেছে এখানে যে কোন ধরো তুমি একটা যৌগ নিচ্ছ, কেমন, তো ওই যৌগের মধ্যে তোমার একটা কী থাকবে, কেন্দ্রীয় মৌল থাকবে। তো ভ্যালেন্স বন্ড থিওরি তোমাকে বলতেছে ওই কেন্দ্রীয় মৌলের মধ্যে যত সংখ্যক ভ্যালেন্স ইলেকট্রন থাকবে যৌগ গঠনের সময় ঠিক ততগুলো কী হবে বলতে এখানে বন্ধন গঠিত হবে। ওকে, যেমন এখানে দেখো আমি যখন CH4 নিছি তখন আমার কেন্দ্রীয় মৌল কিন্তু এখানে কী বলতো কার্বন। তো কার্বনের মধ্যে এখানে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা আছে, আমরা এখানে দেখতেছি 2s2 2p2, তার মানে কার্বনের এখানে ভ্যালেন্স ইলেকট্রন আছে 4টা। তাহলে ভ্যালেন্স বন্ড থিওরি তোমাকে বলতেছে, VBT তোমাকে বলতেছে যেখানে CH4 এর মধ্যে কয়টা বন্ধন থাকবে বলো তো, কেন্দ্রীয় মৌল অন্যান্য মৌলের সাথে 4টা বন্ধন গঠন করবে। ওকে, তো চলো বন্ধনগুলো কীভাবে গঠন করবে আমি চলো তোমাকে দেখে আসো। দেখো ফার্স্টে আমরা এখানে কী লিখতে পারি, কার্বন 6, কার্বন এখানে আমরা 6 লিখতে পারি। ওকে, তো এখানে তো আমরা এটাকে স্ট্রাকচারটাকে লিখছি, আমি এভাবে না এঁকে চলো আমি বক্স আকারে রাখি ইলেকট্রন বিন্যাসটাকে। ফার্স্টে কী হবে, ফার্স্টে 1s2 হবে, তাহলে তুমি একটা ফার্স্টে এখানে একটি বক্স দাও, ফার্স্টে এখানে তাহলে তুমি একটা 1s2 দাও। তো 2s2টাও একদম হুবহু সেম হবে, সো আমি এটাকে কপি করতে পারি 2s2টা। তারপরে তোমার এখানে কী হবে, 2p2টা কী হবে বলো তো, এখানে একটা 3টা হবে, এখানে কী হবে 3টা হবে এখানে। ওকে, এখানে তোমার কয়টা হবে, 3টা হবে। ওকে ভাই, তাহলে আমি যদি এটাকে একটু নিচে নামাই, তাহলে এটা হচ্ছে আমার সামগ্রিক কার্বনের তোমার হচ্ছে ভাই ইলেকট্রন বিন্যাস। তাহলে এটা হচ্ছে 1s2, তাহলে এখানে 1টা 2টা, এখানে হচ্ছে 2s2, 1টা 2টা, এখানে তোমার হচ্ছে 2p2, এখানে 1টা, এখানে 1টা। ওকে, তো এটা হচ্ছে কার্বনের স্বাভাবিক অবস্থা, এটা হচ্ছে কার্বনের কী অবস্থা বলো তো, স্বাভাবিক অবস্থা। এরপরে আমরা সবাই জানি, আমরা 9-10 থেকে শিখে আসছি, একটা যৌগকে তুমি যদি বিক্রিয়ায় অংশগ্রহণ করাতে চাও বা একটা মৌলকে তুমি যদি বিক্রিয়ায় অংশগ্রহণ করাতে চাও, তাহলে সেই মৌলটাকে কী করতে হয়, বাইরে থেকে শক্তি প্রদান করতে হয়, নাহলে সে বন্ধন গঠন করবে না, কারণ সে নর্মালি যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়। তো তাকে যদি তুমি রিয়াকশন করাতে চাও অবশ্যই তোমাকে কী করতে হবে, বাইরে থেকে শক্তি দিতে হবে বা তাকে উত্তেজিত করতে হবে। আমরা এখানে তখন যেটা করি, এই কার্বন যেটা আছে, কার্বন 6, এটাকে হচ্ছে আমরা উত্তেজিত করে দিই। এই কার্বন 6টাকে আমরা এখানে কী করে দিই বলো তো, উত্তেজিত করে দিই। আচ্ছা ভাই, উত্তেজিত করে দিলে কী হবে, দেখো চলো এটাকে আমি একটু নিচে নামাই, এটাকে যদি আমি উত্তেজিত করে দিই তাহলে কী হবে দেখো, উত্তেজিত করে দিলে এখানে যদি আমি স্ট্রাকচারটাকে যদি কপি করি তাহলে উত্তেজিত করে দিলে কী হবে চলো আমরা দেখি আসে এখানে, চলো এটাকে একটু নিচে নামাই আমরা। তাহলে আমাদের যৌগ গঠন করার আগে এটাকে আমি উত্তেজিত করে দিচ্ছি, উত্তেজিত করে দিলে কী হবে ভাই, এই 2s2 থেকে এখানে 2টা যে ইলেকট্রন ছিল না, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে সে কোথায় চলে যাবে, এখানে যেটা খালি জায়গা আছে, উত্তেজিত হয়ে সে কোথায় চলে যাবে, এই খালি জায়গাতে চলে যাবে। ওকে, এইখানে দেখো এখানে খালি জায়গাতে চলে আসছে। তাহলে এখানে কী করছি আমরা, ফার্স্ট এটা হচ্ছে কার্বনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস, ফলে যৌগ গঠনের সময় সেটাকে কী করতে হয়, উত্তেজিত করতে হয়। আমি কার্বনটাকে এখানে উত্তেজিত করে দিছি, উত্তেজিত করলে কী হবে, 2s2 থেকে একটা নিম্ন শক্তি স্তরের ইলেকট্রনটা কোথায় চলে যাবে, দেখতেছে এখানে ফাঁকা স্থান আছে, এখানে ফাঁকা এই জায়গায় এখানে ফাঁকা স্থান ছিল, তখন এখান থেকে একটা ইলেকট্রন কী করছে, লাফ দিয়ে এখানে এসে তোমার হচ্ছে চলে আসছে। ওকে, এটা হচ্ছে এই, তো এখন এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। তো এই জন্য স্বাভাবিক অবস্থাটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট, স্বাভাবিক অবস্থাটাকে কী বলা হয়, গ্রাউন্ড স্টেট। আর উত্তেজিত অবস্থাটাকে কী বলা হয়, এক্সাইটেড স্টেট। ভালো করে বুঝো জিনিসটা, তোমার নর্মাল স্বাভাবিক অবস্থাটাকে আমরা কী বলি, গ্রাউন্ড স্টেট, আর উত্তেজিত অবস্থাটাকে আমরা কী বলি ভাই, তোমার বলে হচ্ছে এক্সাইটেড স্টেট। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন আমি এখানে এই যেই মুহূর্তে কার্বনকে আমি উত্তেজিত করছি, তাহলে এই কার্বনটা এখন যৌগ গঠনে সক্ষম। তো এই কার্বনটা কার সাথে যৌগ গঠন করবে, 4টা হাইড্রোজেনের সাথে। কার সাথে করবে বলো তো, 4টা হাইড্রোজেনের সাথে। এখন হাইড্রোজেনের তুমি যদি ইলেকট্রোবিন্যাস দেখো, হাইড্রোজেনের ইলেকট্রোবিন্যাস কীরকম হয়, হাইড্রোজেনের ইলেকট্রোবিন্যাস হয় 1s1। অর্থাৎ এটাকে তুমি যদি বক্স আকারে দেখাতে চাও তাহলে কীভাবে দেখাবা, একটা সিম্পল এখানে এরকম একটা বক্স আনবা, আর এখানে ইলেকট্রন দিবা কয়টা বলো তো, একটা দিবা। এখানে 1s1 আছে, সো একটা আমরা এখানে কী দিছি, একটা দিছি। ওকে, তো এখানে কাহিনী কী হবে বলো তো, এখানে কিন্তু 4টা হাইড্রোজেন আছে, তাহলে এরকম 4টা হাইড্রোজেন এখানে আসবে, এরকম এখানে কয়টা হাইড্রোজেন আসবে, এখানে যে 4টা হাইড্রোজেন আসবে। তোমার এখানে দেখাই, ধরো এটা একটা হাইড্রোজেন আসছে, মানে যৌগ গঠন করার জন্য CH4 যখন যৌগ গঠন করবে অ্যাকর্ডিং টু ভ্যালেন্স বন্ড থিওরি, তখন এখানে কয়টা আসবে, এখানে 4টা হাইড্রোজেন আসবে। এখানে একটা হাইড্রোজেন আসছে, এখানে একটা হাইড্রোজেন আসছে, এখানে একটা হাইড্রোজেন আসছে। ওকে, এখানে একটা হাইড্রোজেন আসছে। ওকে ভাই, তাহলে এখানে কী করছি আমরা CH4 যৌগ গঠন করতেছি ভ্যালেন্স বন্ড থিওরি অনুসারে। তাহলে তখন কী হচ্ছে, ফার্স্ট আগে আমরা এই কার্বনটাকে উত্তেজিত করে আমরা এভাবে রাখছি, এটাকে আমরা এক্সাইটেড স্টেট বলতেছি।
এই পরে এটার সাথে যুক্ত করার জন্য আমরা কী আনছি, এখানে 4টা হাইড্রোজেনকে আনছি। তাহলে এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে যখন এটার সাথে আমি যুক্ত করব, আমরা সবাই কি জানি, তখন যুক্ত করার সময় বিপরীত অরবিটালগুলো পরস্পর বিপরীত স্পিনযুক্ত ইলেকট্রন পরস্পর কী হয়, একই অরবিটাল অবস্থান করে। তাহলে আমি যখন এটার সাথে যখন এটাকে কানেকশন দিব, আমি কি করব, যখন এটার সাথে যখন এটাকে কানেকশন দিব, তখন হাইড্রোজেনের ইলেকট্রনটাকে কিন্তু আমি যদি এই মুখী করে রাখি, তাহলে কিন্তু আমার হবে না। আমাকে এই হাইড্রোজেনের ইলেকট্রনটাকে কোন মুখী রাখতে হবে, বিপরীত স্পিনমুখী, বিপরীত স্পিনমুখী, বিপরীত স্পিনমুখী, বিপরীত স্পিনমুখী। কেন? কারণ যখনই আমি এটার সাথে যখন এটার বন্ধন গঠন করতে চাবো, আমার তো এখানে আমি ভ্যালেন্স বন্ড থিওরামে কী বলছে, যেহেতু 4টে ইলেকট্রন আছে, তাহলে ভ্যালেন্স বন্ড থিওরি অনুসারে বন্ড কয়টা হবে, যেহেতু এখানে 4টে ইলেকট্রন আছে, তাহলে ভ্যালেন্স বন্ড থিওরি অনুসারে বন্ড কিন্তু হবে 4টা। তাহলে ভ্যালেন্স বন্ড থিওরি অনুসারে বন্ড কিন্তু হবে কয়টা, বলো তো, 4টা। তাহলে এটার মধ্যে একটা বন্ড হবে, CH4 এখানে, এটার মধ্যে একটা বন্ড হবে, এটার মধ্যে একটা বন্ড হবে, এটার মধ্যে একটা বন্ড হবে। কিন্তু বন্ড করার সময় কী হয় বলো তো, বিপরীত স্পিনযুক্ত ইলেকট্রন পরস্পর বন্ড করে। তাহলে এগুলো তো অলরেডি কার্বনটাকে আমি আগেই ডিফাইন করে রাখছি, এই যে ঘড়ির কাঁটার অ্যান্টি ক্লকওয়াইজভাবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাইলে আমাকে হাইড্রোজেনগুলো কীভাবে নিতে হবে, হাইড্রোজেন ইলেকট্রনগুলোকে আমাকে ক্লকওয়াইজ নিতে হবে। ওকে, তাইলে এই বন্ড হওয়া সম্ভব। তাহলে এটার সাথে বন্ড করবে, আবার এটার সাথে বন্ড করবে, আবার এটার সাথে বন্ড করবে, আবার হচ্ছে তোমার এটার সাথে কী করবে বলো তো, বন্ডিংয়ে অংশগ্রহণ করবে। ওকে ভাই, এতটুকুতে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। এবার সমস্যাটা কোথায় ক্রিয়েট হবে আমি তোমাকে বুঝাই বলি। দেখো, হাইড্রোজেন যখন বন্ধনে অংশগ্রহণ করতেছে, তখন কিন্তু হাইড্রোজেনের 1s অরবিটালটা ইউজ হয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখো, হাইড্রোজেন যখন বন্ধন গঠন করতেছে, এর 1s ইউজ হয়েছে, এটারও 1s ইউজ হয়েছে, এটারও 1s ইউজ হয়েছে, এটারও 1s ব্যবহৃত হয়েছে। তাহলে আমার মেন কথাটা বক্তব্য হচ্ছে যে হাইড্রোজেন যখন এখানে বন্ধনে অংশগ্রহণ করতেছে, হাইড্রোজেনে কিন্তু 1s অরবিটালটা ব্যবহৃত হয়েছে। যেমন এখানে যখন এই বন্ধনটা গঠিত হচ্ছে, তখন এখানে হাইড্রোজেনের 1s ব্যবহৃত হয়েছে আর কার্বনের 2s ব্যবহৃত হয়েছে। এই বন্ডটা গঠিত হওয়ার সময় এটার 1s এবং এটার 2p ব্যবহৃত হয়েছে। এটা গঠিত হওয়ার সময় 1s এবং 2p, এটা গঠিত হওয়ার সময়ও 1s এবং 2p এখানে বন্ধন, মানে তোমার এখানে এই যে অরবিটাল এখানে ব্যবহৃত হয়েছে। তাহলে এইখানে যে বন্ধনটা গঠিত হয়েছে, এই বন্ধনটা কার কারণে গঠিত হয়েছে, 2s এবং 1s এর কারণে। জিনিসটা বুঝো, এখানে কার্বনের 2s ছিল, এখানে হাইড্রোজেনের 1s আছে, তাহলে এদের মধ্যে বন্ধন গঠিত হচ্ছে। তাহলে এই বন্ধনটাকে কি আমি 2s এবং 1s নাম দিতে পারি? কেন? কারণ এখানে কার্বনের 2s ব্যবহৃত হয়েছে, এখানে হাইড্রোজেনের 1s ব্যবহৃত হয়েছে। তাহলে এই বন্ধনটাকে আমি নাম দিতে পারি 2s 1s অ্যাকর্ডিং টু ভ্যালেন্স বন্ড থিওরি, রাইট? আচ্ছা, এই বন্ধনটাকে আমি কি নাম দিব? এখানে 2p ব্যবহৃত হয়েছে, এখানে 1s ব্যবহৃত হয়েছে, তাহলে এই বন্ধনটাকে আমি নাম দিতে পারি, যদি আমি একটু নিচে দেখাই, আসো একটা কাজ করি, এটাকে আমরা চলে ডিলিট করে দিই আপাতত, এটা আমাদের লাগতেছে না। তাহলে দেখো, আমরা এই বন্ধনটাকে কী নাম দিছি, আমি যদি তোমাকে নিচে দেখাই, আসো এখানে, আসো সবগুলোকে নিচে দেখাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে আসলে। ওকে, তাহলে এখানে একটা বন্ধন গঠিত হয়েছে ভাই। এই বন্ধনে কারা কারা অংশগ্রহণ করছে? কার্বনের 2s অংশগ্রহণ করছে, হাইড্রোজেনের 1s অংশগ্রহণ করছে। তাহলে এই বন্ধনটাকে আমি বলতে পারি তাহলে 2s এবং 1s এর বন্ধন, রাইট? কেন? কারণ 2s এবং 1s অংশগ্রহণ করছে। আচ্ছা, এই বন্ধনটাকে আমরা কী নাম দিতে পারি? 2p এবং 1s এর বন্ধন। কেন? কারণ কার্বনের 2p ব্যবহৃত হয়েছে আর হাইড্রোজেনের 1s ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে দেখো তো, এই বন্ধনটাকে আমি কী নাম দিতে পারি? 2p এবং 1s বন্ধন। এই বন্ধনটাকে আমি নাম দিতে পারি 2p এবং 1s বন্ধন। অনুরূপভাবে এখানে যে বন্ধনটা গঠিত হয়েছে, এটা 2p এবং 1s, তাহলে এই বন্ধনটাকে আমি কী নাম দিতে পারি? এই বন্ধনটাকে আমি কী নাম দিতে পারি? 2p এবং 1s বন্ধন। অর্থাৎ এটা তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, অ্যাকর্ডিং টু ভ্যালেন্স বন্ড থিওরি, মানে ভ্যালেন্স বন্ড থিওরি অনুসারে, এই দেখো ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী আমার এখানে বন্ড হচ্ছে কয়টা ভাই? বন্ড হচ্ছে আমার এখানে 4টা। এর মধ্যে 4টা বন্ডের মধ্যে 3টা বন্ড হচ্ছে যে 2p এবং 1s। দেখো 3টা বন্ড কি? এই 1টা 2টা 3টা 2p এবং 1s। তাহলে ভ্যালেন্স বন্ড থিওরি অনুসারে এই 3টাকে আমি সেম বলতে পারি। এবং একটা হচ্ছে তোমার এখানে কি বলতো, 1s এবং 2s। একটা হচ্ছে তোমার এখানে কি, 1s এবং 2s। ওকে, তাহলে এখানে কাহিনী কী আমি তোমাকে বুঝাই বলি, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ভালো করে লক্ষ্য করে দেখো। তাহলে আমরা এখানে বলতেছি আমার এখানে ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী কী বলতো,
ভ্যালেন্স বন্ড থিওরি তোমার কী বলছে, যে যতটা ভ্যালেন্স ইলেকট্রন থাকবে ঠিক ততটা বন্ড হবে। তো ভ্যালেন্স ইলেকট্রন এখানে 4টা ছিল, তাহলে 4টা বন্ড হয়েছে। 4টা বন্ডের মধ্যে আমরা স্পষ্টভাবে দেখতেছি 3টা বন্ড হচ্ছে 2p এবং 1s, একটা বন্ড হচ্ছে তোমার 2s এবং 1s। তাহলে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে এখানে তুমি দেখবা যেহেতু এখানে এই তিনটা 2p 2s 2p 2s 2p 1s 2p 1s 2p 1s, তাহলে এই তিনটা বন্ড সেম ধরনের। আর এই বন্ডটাকে আমরা কি বলতে পারি তাহলে বলো তো, ডিফারেন্ট ধরনের বন্ড বলতে পারি। অর্থাৎ আমরা এই তিনটা বন্ডকে দেখো, এখানে এই তিনটা বন্ডকে, এই যে তিনটা বন্ড আছে এখানে, আমি যেটা কালারিং করি এখানে ডট দিয়ে যাই, এখানে এই যে তিনটা বন্ড আছে এখানে ভাই, এই যে এই 3টা বন্ড আছে, এই 3টা বন্ডকে আমি কি বলতে পারি, এরা হইতেছে আমার কি বলতো সেম টাইপের বন্ড, সেম টাইপের বন্ড। কিন্তু এটাকে আমি কি বলতে পারি, এই যেটা যেটা আছে এটা যদি অন্য কালার দিয়ে দেখাই, একটু অন্য কালার দিয়ে দেখে আসো, নীল কালার দিয়ে দেখে আসো। তা এটা যেটা আছে 2s এবং 1s, তাহলে এটাই কিন্তু আমি বলতে পারি তোমার হচ্ছে ডিফারেন্ট টাইপের বন্ড। সেটাকে আমরা কি বলতে পারি, ডিফারেন্ট টাইপের বন্ড, ডিফারেন্ট টাইপের বন্ড। ওকে, তাহলে এখানে দেখো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখানে 3টা বন্ধন হচ্ছে যে ভাই তোমার এখানে সেম টাইপের, একটা বন্ধন হচ্ছে তোমার এখানে ডিফারেন্ট টাইপের। আচ্ছা ভাই, এখানে 3টা বন্ধন সেম টাইপের, এটা দ্বারা আসলে অ্যাকচুয়ালি আমরা কী বুঝতেছি, এটা দ্বারা বোঝা যাচ্ছে এই 3টা বন্ধনের ক্ষেত্রে বন্ড লেন্থ সেম হবে, বন্ড অ্যাঙ্গেলগুলো সেম হবে। আর যেহেতু এটা ডিফারেন্ট 1s এবং 2s, তাহলে এটার বন্ড লেন্থ এক রকমের হবে, বন্ড অ্যাঙ্গেল আরেক রকমের হবে। বন্ড অ্যাঙ্গেল জিনিসটা কি, দুটা বন্ডের মধ্যবর্তী অ্যাঙ্গেল, আর বন্ড লেন্থ জিনিসটা কি, ওই যে দুইটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব। তাহলে যেহেতু এখানে 3টা বন্ড সেম অ্যাকর্ডিং টু ভ্যালেন্স বন্ড থিওরি, তাহলে এই 3টা বন্ডের যে বন্ড লেন্থ এরা সেম হবে, এবং এখানে এদের বন্ড অ্যাঙ্গেল সেম হবে, কিন্তু এটার সাথে কিন্তু বন্ড অ্যাঙ্গেল ডিফারেন্ট হবে, এবং এটার কিন্তু বন্ড লেন্থ এখানে ডিফারেন্ট হবে। তাহলে ভ্যালেন্স বন্ড থিওরি অনুসারে এখানে কী বলতেছে, যেখানে তুমি যদি একটা কার্বন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেনকে দাও, এখানে তুমি কী করছো, এখানে তুমি এই যে কার্বনটাকে বসাইছো, এই কার্বনটাকে এখানে বসাইছো, 4টা হাইড্রোজেন ছিল না, তো 4টাকে এখানে দিছো। তাহলে ধরো এখানে 4টা বন্ধন গঠিত হয়েছে, এটা একটা বন্ধন, এটা একটা বন্ধন, এটা একটা বন্ধন, এবং চলো এটাকে আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, এটা হচ্ছে আমার আরেকটা বন্ধন। কেন ডিফারেন্ট কালার দিয়ে দেখাচ্ছি, কারণ সাপোজ ধরো দেখ এই যে বন্ধনটা আছে, এই কালো কালারের যে বন্ধনগুলো আছে, এই কালো কালারের বন্ধনটাকে সাপোজ আমি কি বলতেছি, আমার হচ্ছে যে এই যে 2p এবং 1s টাইপের বন্ধন। আর আমার কাছে লাল কালারের যে বন্ধনটা আছে, লাল কালারের যে বন্ধনটা আছে, সাপোজ এটাকে আমরা কি বলতেছি, এটা হচ্ছে আমার 2s এবং 1s টাইপের বন্ধন। ওকে, তাহলে এখানে আমরা কি বলছি, এখানে আমার যে কালো কালারের বন্ধন আছে, এখানে আমার কি আছে দেখো, এখানে যে কালো কালারের বন্ড আছে, এটাকে আমরা বলতেছি 2p এবং 1s টাইপের বন্ধন। আর লাল কালারের বন্ডটাকে আমরা কি বলতেছি ভাই, 2s এবং 1s টাইপের বন্ধন। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি যেহেতু এখানে এই যে তিনটা যেহেতু সেম, এই তিনটা যেহেতু সেম বন্ড অ্যাকর্ডিং টু ভ্যালেন্স থিওরি অনুসারে, এই যে ভ্যালেন্স বন্ড থিওরি তোমাকে কি বলতেছে, 3টা বন্ড সেম হবে, একটা বন্ড ডিফারেন্ট হবে। এটা তোমাকে কি বলতেছে বলো তো, ভ্যালেন্স বন্ড থিওরি বলতেছে। কেমনে, কারণ ভ্যালেন্স বন্ড থিওরি অনুসারে এখানে 2s 1s, এখানে 2p 1s 2p 1s 2p 1s, তাই ভ্যালেন্স বন্ড থিওরি অনুসারে এই 3টা বন্ডের তোমার বন্ড লেন্থ সেম হবে এবং বন্ড অ্যাঙ্গেলগুলো সেম হবে। আমি আগে বন্ড লেন্থ দিয়ে তোমাকে বোঝাই। ধরো এটার বন্ডের লেন্থ এ, তাহলে এটার বন্ড লেন্থে এ হবে, এটার বন্ড লেন্থে কত হবে, এ হবে। তাহলে এটার বন্ড লেন্থ যদি এ হয়, এটার বন্ড লেন্থে এ হবে, এটার বন্ড লেন্থ কত হবে বলো তো, এ হবে। আর এটার তাহলে বন্ড লেন্থ তোমার কত হবে, যেহেতু ডিফারেন্ট, তাহলে এটার বন্ড লেন্থ ধরো বি হবে। এই যে যেহেতু এখানে এগুলো সবগুলো যেহেতু 2p এবং 1s 2p 1s 2p 1s, তাহলে তিনটার কিন্তু এখানে বন্ড লেন্থ কিন্তু সেম হবে অ্যাকর্ডিং টু ভ্যালেন্স বন্ড থিওরি। আর যেহেতু ডিফারেন্ট বন্ড, তাই এটার বন্ড লেন্থ কী হবে, অন্য রকমের হবে। ওকে, আশা করি এতটুকু এখানে বুঝতে পারছো। এবং এখানে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখে আসো, আমরা এখানে ভালো করে লক্ষ্য করে দেখবা এখানে বন্ড অ্যাঙ্গেলটা কত করে আছে বলো তো, 90 ডিগ্রি করে আছে। এই ভ্যালেন্স বন্ড থিওরি অনুসারে এই বন্ড অ্যাঙ্গেলটা কত করে থাকে, এখানে বন্ড অ্যাঙ্গেলটা এখানে কত করে থাকে, 90 ডিগ্রি করে থাকে। ওকে, আমি আরেকবার বুঝাই বলি, দেখো এখানে তোমার হচ্ছে ভাই কী আছে বলো তো, এখানে এই যে ভ্যালেন্স বন্ড থিওরি অনুসারে বন্ড লেন্থগুলো হচ্ছে তোমার এই তিনটার এ করে, এটার তোমার ডিফারেন্ট হবে, তাহলে আমি ধরে নিলাম এটা বি করে। আর এইখানে বন্ড অ্যাঙ্গেল কত করে আছে ভ্যালেন্স বন্ড থিওরি অনুসারে, বন্ড অ্যাঙ্গেল তোমার হবে হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে কী কী জিনিস আমরা ভ্যালেন্স বন্ড থিওরি থেকে পাইছি, চলো আমরা দেখি একটু করে। তাহলে এখানে আমরা ভ্যালেন্স বন্ড থিওরি থেকে পাইছি
যে এখানে যদি আমি একটা CH4 যৌগটাকে নিই, CH4 যদি আমি যৌগটাকে নিই, তাহলে এখানে আমরা ভ্যালেন্স বন্ড থিওরি থেকে আমরা পাইছি যে এখানে এই যে এই তিনটা লেন্থ যদি এ হয় তাহলে এটা কী হবে, বি হবে। তাহলে এখানে এই যে আমার 2p এবং 1s যে বন্ধন, এটার বন্ড লেন্থকে আমরা তাহলে কী বলছি, এটার বন্ড লেন্থ যেটা আছে অ্যাকর্ডিং টু ভ্যালেন্স বন্ড থিওরি এটাকে আমরা বলছি এ। আর 2s এবং 1s টাইপের যে বন্ড আছে এটার বন্ড লেন্থকে আমরা সাপোজ তোমার বলছি হচ্ছে ভাই বি। ওকে, এবং এখানে বন্ড অ্যাঙ্গেল যেটা দুটা বন্ধনের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই বন্ড অ্যাঙ্গেলটা দেখা গেছে ভ্যালেন্স বন্ড থিওরি অনুসারে কত হয়, 90 ডিগ্রি হয়। এটা কী অনুযায়ী, ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী এটা হওয়া উচিত। কিন্তু পরবর্তীতে এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এইখানে 4টা বন্ড এগুলো ডিফারেন্ট কিছু না, 4টা বন্ড আসলে সেম প্রকৃতির। এবং পরবর্তীতে এক্সপেরিমেন্টে এটাও দেখা গেছে 4টা বন্ডেরই বন্ড লেন্থ সমান হয় এবং এখানে বন্ড অ্যাঙ্গেলটা 109.5 ডিগ্রি হয়। এটা কিসে দেখা গেছে, এক্সপেরিমেন্টালি দেখা গেছে। তাইলে ভ্যালেন্স বন্ড থিওরি যেগুলো আমাদেরকে ইনফরমেশন দিছে সবগুলো ইনফরমেশন কী বলতো ভুল আসছে। তখনই আসলে এই ভুলটার কারণে ভ্যালেন্স বন্ড থিওরি এখানে কী হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। তখন বোঝা যাচ্ছিল যে ভ্যালেন্স বন্ড থিওরি আসলে আমাদের বন্ডিং সম্পর্কে কারেক্ট নলেজটা দিতে পারে না। হ্যাঁ, কিছু জিনিস দিতে পারে কিন্তু ম্যাক্সিমাম জিনিস দিতে পারে না। তখনই আসলে হাইব্রিডাইজেশনের কনসেপ্টকে তোমার হচ্ছে সামনে আনা হয়েছে। আরেকবার বোঝাই বলি, এইখানে আমাদের কিসে ভ্যালেন্স বন্ড থিওরি অনুসারে আমরা এই ডাটাগুলো পাইছি যে এইখানে 3টা বন্ড একই, একটা বন্ড ডিফারেন্ট। তাহলে এই 3টা বন্ডের দৈর্ঘ্যকে আমি বন্ড লেন্থকে আমি বলছি, তাহলে এটা যেহেতু ডিফারেন্ট এটার বন্ড লেন্থটাকে আমি বি বলছি। এবং দেখা গেছে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি করে 90 ডিগ্রি করে। কিন্তু কিন্তু পরীক্ষাগারে দেখা গিয়েছে, তাহলে এখানে আমরা একটু লিখে দিই, আগে ইয়াটা লিখে দেখো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী CH4 এর ক্ষেত্রে 3টি বন্ড একই ধরনের যাদের বন্ড লেন্থ ইকুয়াল টু এ এবং একটি বন্ড ভিন্ন ধরনের, যার বন্ড লেন্থ ইকুয়াল টু বি ধরা হয়েছে, এবং বন্ড অ্যাঙ্গেল ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, কিন্তু পরীক্ষাগারে দেখা গিয়েছে প্রত্যেকটি বন্ড সেম ধরনের, এবং প্রত্যেকের বন্ড লেন্থ সমান। আবার বন্ড লেন্থ পরিমাপ করে মাপা গিয়ে বন্ড অ্যাঙ্গেল পাওয়া গিয়েছে 109.5 ডিগ্রি। অর্থাৎ তাহলে দেখো ভাই, এইখানে যে ইনফরমেশনগুলো পাওয়া গেছিলো ভ্যালেন্স বন্ড থিওরি অনুসারে, তাহলে এগুলো কী প্রমাণিত হয়ে গেছে, এগুলা রং প্রমাণিত হয়ে গেছে। অর্থাৎ তখন আসলে ডিসিশন নেওয়া হয়েছে ভ্যালেন্স বন্ড থিওরি এটা শুরুর পর্যায়ে আমাদের অনেক সাহায্য করছে, সেটা ঠিক আছে, কিন্তু এটা দিয়ে আসলে বন্ড সম্পর্কে 100% অ্যাকুরেট নলেজ পাওয়া যায় না। এই জন্য আমাদের নতুন কনসেপ্ট আনতে হবে, যেই নতুন কনসেপ্টের নাম দেওয়া হয়েছে হাইব্রিডাইজেশন। এই যে এটা হাইব্রিডাইজেশন কনসেপ্ট কেন আসছে, এই কারণে আসছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে অর্থাৎ বন্ডের গঠন সম্পর্কে
ভ্যালেন্স বন্ড থিওরি আমাদের 100% অ্যাকুরেট ইনফরমেশন দিতে পারে না। 100% অ্যাকুরেট ইনফরমেশন দিতে পারে না। কে তাই নতুন কনসেপ্ট হিসেবে আনা হয়েছে হাইব্রিডাইজেশন। ওকে, নতুন কনসেপ্ট হিসেবে আসলে কাকে আনা হয়েছে? হাইব্রিডাইজেশনকে আনা হয়েছে। আমরা এই চ্যাপ্টারে হাইব্রিডাইজেশন সম্পর্কে অনেক ডিটেলসে পড়বো, কেমন? তো হচ্ছে আমরা একদম জিরো থেকে স্টার্ট করছি। দেখো, আমি তোমাকে তাহলে প্রথমে বোঝানোর চেষ্টা করছি আসলে কেন তোমার হচ্ছে হাইব্রিডাইজেশনটা এখানে লাগবে। সো আমি আশা করি এটা তোমরা বুঝতে পারছো যে ভ্যালেন্স বন্ড থিওরির প্রবলেমগুলো কোথায়। কারণ এটা কি বলতেছিল, এটা বলতেছিল বন্ড লেন্থ ডিফারেন্ট হবে, বন্ড অ্যাঙ্গেলটা একরকম হবে, কিন্তু পরবর্তীতে আসলে দেখা গেছে কি যে বন্ড লেন্থটা তোমার হচ্ছে সমান হয়েছে, কারণ প্রত্যেকটা বন্ড সেম ধরনের হয়, আবার বন্ড অ্যাঙ্গেলটারও ডিফারেন্ট পাওয়া গেছে। তাহলে এগুলোই আমাদের কী বলতো, এই যে তোমার ভ্যালেন্স বন্ড থিওরি আর তোমার হচ্ছে ব্যর্থতা। তো এরপরেই আমাদের আসলে কী করা হয়েছে, এই ব্যর্থতাগুলোকে কাটানোর জন্য নতুন কনসেপ্ট হিসেবে কী আনা হয়েছে বলতো, হাইব্রিডাইজেশন আনা হয়েছে। তাহলে চলো আমরা এখন আলোচনা শুরু করবো তোমার হচ্ছে হাইব্রিডাইজেশন নিয়ে। কিন্তু হাইব্রিডাইজেশন নিয়ে তুমি যদি আলোচনা শুরু করতে চাও, তাহলে হাইব্রিডাইজেশনের কিছু টার্মের সম্পর্কে আমাদের পরিচিত হতে হবে আগে। আমরা আগে চলো ওই টার্মগুলো সম্পর্কে পরিচয় হয়ে নিই। আমরা হচ্ছে এরপরে স্টার্ট করে দেবো কী বলতো, হাইব্রিডাইজেশন। ওকে, আমাদের প্রথমে যে টার্মটা সম্পর্কে পরিচিত হইতে হবে সেটার নাম হচ্ছে আমাদের অরবিটালের অধিক্রমণ। দেখো, অরবিটালের অধিক্রমণ এই জিনিসটা কি মনে রাখবা। অধিক্রমণ যেটা আছে এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে যোগাযোগ। এই অর্থটার অর্থ কী বলতো বাংলা ভাষায় যদি আমি বলি, এই অধিক্রমণের বাংলা ভাষা হচ্ছে তোমার যোগাযোগ। তাহলে অরবিটালের অধিক্রমণ বলতে কি বোঝায় জানো? ভিন্ন দুটি অরবিটালের আমি যদি সোজা বাংলায় সংজ্ঞা দিই, ভিন্ন দুটি অরবিটালের যোগাযোগকে আমরা কি বলতে পারি অধিক্রমণ বলে। তাহলে আমরা তাহলে অধিক্রমণের আগে সংজ্ঞাটা লিখে দিই। তাহলে আমরা এখানে লিখতে পারবো ভিন্ন দুটি মৌলের তোমার হচ্ছে আমরা কি বলবো, দুটি অরবিটালের মধ্যে পারস্পরিক যোগাযোগকে অরবিটালের অধিক্রমণ বলে। কেমন? তাহলে অরবিটালের অধিক্রমণ আমরা কাকে বলতেছি? যে তোমার দুটো ভিন্ন মৌলের মধ্যে, এদের দুটো অরবিটালের মধ্যে যে যোগাযোগটা, মানে যে যোগাযোগ বা ইন্টারাকশন হবে, সেই যোগাযোগ বা ইন্টারাকশনকে আমরা কি বলবো, অরবিটালের অধিক্রমণ বলবো। এখন এই অধিক্রমণটা পাশাপাশিও হইতে পারে, সামনাসামনিও হইতে পারে। তো অধিক্রমণটা কি পাশাপাশি ইন্টারাকশন যেটা আছে বা যোগাযোগ যেটা আছে সেটা কি সামনাসামনি হবে নাকি পাশাপাশি হবে, এর উপর ভিত্তি করে আমাদের অরবিটালের অধিক্রমণকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এবং এই দুই ভাগের একটা ভাগের নাম দেওয়া হয়েছে সিগমা বন্ধন বা সিগমা অধিক্রমণ, আরেকটাকে নাম দেওয়া হয়েছে তোমার হচ্ছে পাই বন্ধন বা পাই অধিক্রমণ। কেমন? তাহলে চলো আমরা জিনিসটা এখানে লিখে দিই। অরবিটালের অধিক্রমণের উপর ভিত্তি করে অধিক্রমণের উপর ভিত্তি করে তোমার হচ্ছে বন্ধন দুই প্রকার। বন্ধন এটা আসলে ইন্টারাকশন এক প্রকারের, বন্ধন বা অধিক্রমণ দুই প্রকার। কেমন? যথা আমরা একটাকে কি বলতে পারি, একটাকে আমরা বলতে পারি সিগমা বন্ধন, আর আরেকটাকে আমরা কি বলতে পারি পাই বন্ধন। চলো আমরা একটা স্ট্রাকচার দেখে ফেলি, সিগমা বন্ধন এবং পাই বন্ধন কোনটা সেটা আমরা চিনে ফেলি। পরে হচ্ছে আমরা তোমার হচ্ছে এটা এরপরে দেখতেছি আমরা সিগমা বন্ধন কাকে বলে। দেখো, চলো আমরা একটা যোগের চলো আমরা উদাহরণ নিই। কেমন? আমরা চলো তোমার এখানে দেখাই, সাপোজ ধরো CH2 এবং CH2, মানে আমরা তোমার এখানে এই যে ইথিনের চলো আমরা এক্সাম্পলটা নিই। তো ইথিনের মধ্যে কী হয়, এখানে একটা কার্বন পরমাণু থাকে। তো কার্বন পরমাণুর এখানে কী হয় বলো, এখানে কার্বন পরমাণুর এখানে দেখো এখানে একটা হাত থাকবে এরকম, এখানে একটা ধরো হাত থাকবে তোমার এরকম। একটা জিনিস দেখো তো, এই কার্বনের সাথে এই কার্বনের একটা প্রথমে একটা সিগমা বন্ডে যুক্ত আছে। তাহলে এই কার্বনের একটা সিগমা বন্ড এখানে আছে,
সেম ওয়েতে এখানে আরেকটা আছে এই কার্বনের, ওকে, এখানে একটা কার্বনের, এটাকে এখানে টেকে দাও, এখানে একটা এভাবে করে এঁকে দাও। পরবর্তীতে এখানে তোমার একটা আছে এদিকে তোমার একটা আছে হাত, এই কার্বনটার এদিকে একটা হাত আছে ভাই, এদিকে একটা তোমার হচ্ছে ভাই হাত আছে, ওকে। তাহলে এখানে আমি তোমাকে বুঝাই বলি, ফার্স্টে এই কার্বনের সাথে এই কার্বনের একটা কী আছে, সিগমা বন্ড যেভাবে করে কানেক্টেড আছে, এই যে এখানে দুটি ইলেকট্রন আছে, সিগমা বন্ড এখানে কানেক্টেড আছে, আমি গাঢ় করে দিচ্ছি এটাকে। আচ্ছা, এরপরে এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত না, তাহলে এই কার্বনের সাথে এখানে একটা হাইড্রোজেন যুক্ত আছে, আর এখানে একটা হাইড্রোজেন যুক্ত অবস্থায় আছে, এটা একটা হাইড্রোজেন, এটা একটা কী বলতো হাইড্রোজেন, ওকে। তাহলে এই কার্বনের সাথে এখানে একটা হাইড্রোজেন আছে এবং এখানে একটা তোমার হচ্ছে হাইড্রোজেন আছে। সেম ওয়েতে এই কার্বনের সাথেও কয়টা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন আছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন থাকবে এবং তোমার হচ্ছে ভাই এখানে একটা হাইড্রোজেন থাকবে। তাহলে এটাকে এভাবে করে গাঢ় করে দাও, এটাকে এভাবে করে কী করে দাও ভাই, গাঢ় করে দাও, ওকে। আর এখানে দেখো এখানে ডাবল বন্ড আছে না, ডাবল বন্ডে কী হয়, একটা তো সিগমা বন্ডকে আমরা দেখাই দিছি, আমরা সবাই জানি একটা ডাবল বন্ডে কী থাকে বলতে একটা পাই বন্ধন থাকে, আমরা সবাই জানি একটা ডাবল বন্ডের মধ্যে, আমি তোমাকে বলি এখানে একটা ডাবল বন্ডের মধ্যে তুমি যদি একটা চিন্তা করো ডাবল বন্ড, এই ডাবল বন্ডের মধ্যে একটা তোমার হচ্ছে ভাই সিগমা বন্ধন থাকে, সিগমাটাকে আমরা এভাবে লিখি, একটা হচ্ছে তোমার এখানে সিগমা বন্ড থাকবে, ওয়ান সিগমা বন্ড, আর হচ্ছে তোমার একটা ভাই একটা পাই বন্ড থাকবে, পাই বন্ডকে আমরা এভাবে লিখি। আর যদি তুমি ট্রিপল বন্ড নাও, ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড থাকবে আর তোমার হচ্ছে ভাই দুইটা পাই বন্ড থাকবে, দুইটা পাই বন্ড থাকবে, কেমন। তাহলে এখানে আমরা কী করছি ভাই, এই যে H2 ছিল না, একটা H এখানে দিছি, একটা H এখানে, একটা H এখানে দিছি, আর এদের মধ্যে একটা সিগমা বন্ড দিচ্ছি, কিন্তু এখানে তো ডাবল বন্ড আছে, তার একটা পাই বন্ধন আছে না। পাই বন্ধনটাকে আমরা কীভাবে দেখাই ভাই, মনে রাখবা, পাই বন্ধনটাকে আমরা এভাবে করে ডট ডট দিয়ে দেখাই, পাই বন্ধনটাকে আমরা এভাবে কীভাবে দেখাই, এভাবে করে আমরা ডট ডট দিয়ে দেখাই, ওকে। যদি আমার এখানে একটা গাঢ় হয়ে গেছে, গাঢ় হবে না, ডট ডট হবে এটা, তাহলে এভাবে করে এটা কী হবে, ডট ডট হবে, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে ভাই দেখো, এইটা যেটা আছে না, এটাকে আমরা কী বলি ভাই, এটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই পাই বন্ড, এবং এখানে যে সামনাসামনি যেগুলো হচ্ছে এটাকে আমরা বলি তোমার হচ্ছে সিগমা বন্ড। এই যে এগুলো কিন্তু সিগমা বন্ড, এগুলো কিন্তু কী বন্ড, সিগমা বন্ড, কারণ এগুলো এই বন্ধনটাও কীভাবে হচ্ছে বলো তো, সামনাসামনি হচ্ছে, ওকে। আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তো এখান থেকে সিগমা দিয়ে মনে রাখবা সামনাসামনি, অর্থাৎ অনুগঠনে দুইটা পরমাণু যদি কী হয় বলো তো, একই অক্ষে অবস্থিত দুটি অরবিটালের প্রান্তিকভাবে বা সামনাসামনি তোমার যদি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন গঠিত হবে, সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন গঠিত হবে, সেটাকে বেসিক্যালি আমরা কী বলবো ভাই, সিগমা বন্ধন বলবো। তাহলে সিগমা বন্ধন এগুলোর সঙ্গে আমরা আগে থেকেই জানি, তারপর আমি তোমাকে আরেকবার লিখে দিই এখানে, মনে রাখবা অনুগঠনে দুইটি পরমাণুর তোমার হচ্ছে ভাই দুইটি পরমাণুর একই অক্ষে অবস্থিত, একই অক্ষে অবস্থিত দুটি অরবিটালের প্রান্তিকভাবে বা সামনাসামনি বা কী বলতো সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সিগমা বন্ধন বলে। তাহলে ভাই সিগমা বন্ধন আমরা কাকে বলবো, দেখো সিগমা বন্ধন বলতেছি অনুগঠনে দুটি পরমাণুর একই অক্ষে অবস্থিত, দেখো একই অক্ষে অবস্থিত দুটি অরবিটালের প্রান্তিকভাবে বা সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয়েছে বেসিক্যালি, সেটাকে আমরা কী বলতেছি ভাই, সিগমা বন্ধন বলতেছি। একটা জিনিস মনে রাখবা, এস এস এদের মধ্যে সিগমা বন্ধন হওয়া সম্ভব কেমনে, একটা ধরো হাইড্রোজেনকে নিছো, এটার একটা এস অরবিটাল আছে, আবার সেম আরেকটা হাইড্রোজেনকে তুমি এখানে নিছো, এটার একটা এস অরবিটাল আছে, তাহলে এইখানে যে অধিক্রমণটা করছে
সামনাসামনি, এটাকে আমরা কি বলি এস এস সিগমা বন্ধন। এসপি এদের মধ্যে তোমার কী হতে পারে সিগমা বন্ধন হতে পারে। কীভাবে? একটা এসকে এখানে নাও, ধরো হাইড্রোজেনকে নিচ্ছ, একটা ধরো কার্বন পরমাণুকে এখানে নাও, তাহলে এখানে তোমার যেটা হয়েছে কার্বনের আমরা সবাই জানি কী লাস্টে ব্যালেন্সে পি থাকে, তো পি আর এস মিলে যেটা হয়েছে সেটাকে আমরা কী বলি এসপি বলি। আবার তোমার হচ্ছে যে ভাই পিপি, এটি কীরকম হবে? ধরো একটা কার্বনকে এখানে নাও, একটা নিচে এখানে, একটা নিচে এখানে, ওকে। তাহলে এখানে যে বন্ধনটা হয়েছে অধিক্রমণটা হয়েছে সেটাকে আমরা কী বলতে পারি পিপি সিগমা বন্ধন, ওকে। তাহলে এস এস পিএস এবং পিপি এই তিনভাবে কী গঠন করা সম্ভব? সিগমা বন্ধন গঠন করা সম্ভব। তাহলে এখানে মনে রাখবা এস এস পিএস এবং পিপি এই তিনভাবে সিগমা বন্ড গঠন করা সম্ভব, ওকে। আচ্ছা, তাহলে এরপরে যদি আমরা যাই এখানে পাই বন্ডের বেলায়, আমরা নেক্সট দিকে আসবো পাই বন্ধন। নেক্সট আমরা চলো এখানে দেখি 2 নম্বরে কী বলতো পাই বন্ধন। দেখো পাই বন্ধনে তো অলরেডি আমি ফিগার দেখছি এখানে, তাই না? আমরা পাই বন্ধন আমরা এখানে দেখো অলরেডি আমরা এখানে কিন্তু এই যে এখানে দেখো ফিগারটা কিন্তু অলরেডি দেখে ফেলছি। পাই মানে কি? পাই মানে মনে রাখবা পাশাপাশি। তাহলে অনুগঠনের সময় দুটি পরমাণুর পাশাপাশি তোমার হচ্ছে ভাই অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয়, যে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে কী হয়েছে যে বন্ধন সৃষ্টি হয়েছে সেটাকে আমরা কী বলে থাকি বলতো? পাই বন্ধন বলে থাকি। তাহলে পাই বন্ধন আমরা কাকে বলবো? এই যে অনুগঠনের সময় আমরা তাহলে এখানে বলবো অনুগঠনের সময় তোমার হচ্ছে দুটি পরমাণুর অরবিটাল দ্বয়ের পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে পাই বন্ধন বলে। এখানে একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এটা কিন্তু একটা পি অরবিটাল। অলওয়েজ মনে রাখবা শুধুমাত্র পি অরবিটালের মধ্যেই কি গঠন করা সম্ভব? পাই বন্ধন গঠন করা সম্ভব। তাহলে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। শুধুমাত্র পি অরবিটাল দ্বয়ের মাঝেই পাই বন্ধন গঠন করা সম্ভব। ওকে, আশা করি এটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আসতে পারি। কি ইনফরমেশন? এই যে পিপি যেটা আছে, পিপির মধ্যে কিন্তু পাইও হচ্ছে, আবার তুমি ভালো করে লক্ষ্য করে দেখো এই পিপি এর মধ্যে কিন্তু সিগমাও হচ্ছে। তাহলে এখানে মনে রাখবা পিপি এর মধ্যে সিগমা এবং পাই উভয় ধরনের বন্ধনই কি সম্ভব বলতো? উভয় ধরনের বন্ধনই গঠন হওয়া সম্ভব। তাহলে এখানে এটা মনে রাখবা শুধুমাত্র পিপি এর মধ্যেই সিগমা এবং পাই উভয় প্রকার বন্ধনই গঠন করা সম্ভব। আশা করি ভাই আমরা পাই বন্ধন কাকে বলছে এগুলো আমরা সব করে বুঝতে পারছি। যদিও আমরা আগে থেকে জানতাম সিগমা বন্ধন কাকে বলে, পাই বন্ধন কাকে বলে, এগুলো আমরা আগে থেকে জানতাম ভাই। তাইলে চলো আমরা এখন আলোচনা করি তোমার হচ্ছে ভাই সিগমা এবং পাই বন্ধনের বৈশিষ্ট্য নিয়ে। চলো আমরা এই হেডলাইনটাকে এখানে নিয়ে আসি। আমরা আলোচনা করি এখন সিগমা এবং পাই বন্ধনের বৈশিষ্ট্যকে নিয়ে, কেমন? তাহলে চলো আমরা প্রথমে আলোচনা করবো তোমার হচ্ছে ভাই সিগমা বন্ধনের বৈশিষ্ট্য। তাহলে প্রথমে চলো আমরা আলোচনা করি তোমার হচ্ছে ভাই সিগমা বন্ধনের
আর যেটাকে আমরা ইংলিশে সিগমা বন্ড এভাবে লিখি, সিগমা বন্ডের বৈশিষ্ট্য নিয়ে। কেমন? পরে হচ্ছে আমরা পাই বন্ধনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছি। বেসিক্যালি সিগমা বন্ডের যেগুলো বৈশিষ্ট্য হবে না বা যেটা হবে তাদের উল্টাগুলাই কী হবে, পাই বন্ধনের বৈশিষ্ট্য হবে। কেমন? দেখো তাহলে সিগমা বন্ধনের 1 নম্বর বৈশিষ্ট্য কী হতে পারে? আমরা সবাই জানি দুটি এসএস বা এসপি ও পিপি অরবিটালের অতিক্রমণের ফলে সিগমা বন্ধনের সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে বলতে পারি দুটি এসএস এসপি ও পিপি অরবিটালের অতিক্রমণের ফলে সিগমা বন্ধনের সৃষ্টি হয়। সিগমা বন্ধনের সৃষ্টি হয়। অতিক্রমণের ফলে কি হয় তোমার হচ্ছে ভাই, সিগমা বন্ধনের সৃষ্টি হয়। ওকে, আচ্ছা 2 নম্বর বৈশিষ্ট্য দেখো। 2 নম্বর বৈশিষ্ট্য কি? এখানে আমরা দেখতেছি সিগমা বন্ধনটা একদম সরাসরি যুক্ত হচ্ছে, পাই বন্ধনে কিন্তু এটা সরাসরি যুক্ত না, দূরে থেকে যুক্ত হচ্ছে। তাই আমরা এখান থেকে বলতে পারি সিগমা বন্ধন যেহেতু তোমার সরাসরি যুক্ত হয়, তাই সিগমা বন্ধনটা বেশি কী হয়, দৃঢ় হয়। তাহলে আমরা এখানে বলতে পারি যে সিগমা বন্ধন সরাসরি যুক্ত হয় বলে সিগমা বন্ধন বেশি শক্তিশালী বা দৃঢ় হয়। সিগমা বন্ধন বেশি শক্তিশালী বা আমরা এখানে এটাকে বলতে পারি দৃঢ়, বা কী হয় বলতো, দৃঢ় হয়। ওকে, আচ্ছা 3 নম্বর বৈশিষ্ট্য আমরা কি লিখতে পারি? এখানে আমরা বলতে পারি যে তোমার এখানে সিগমা বন্ধন যেটা আছে, যেহেতু এটা শক্তিশালী বেশি, যেই বন্ধন যত বেশি শক্তিশালী হবে সেই বন্ধন কিন্তু তত বেশি বিক্রিয়া অংশগ্রহণ করতে চাইবে না। কারণ যেহেতু সে শক্তিশালী, তাহলে সে স্টেবল থাকতে চাইবে, তাহলে সে কম কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করতে চাইবে। তাহলে যেহেতু সে কম বিক্রিয়া অংশগ্রহণ করতে চাইবে, তাহলে তার সক্রিয়তা কী হবে, কম হবে। তাহলে মনে রাখবা সিগমা বন্ধন যেটা আছে সেটা তুলনামূলক কী হবে, কম সক্রিয় হবে। মনে রাখবা কি, সিগমা বন্ধন অধিক শক্তিশালী হওয়ায় এরা কারোর সাথে রিয়াকশন করতে চায় না, তাহলে শক্তিশালী হওয়ায় ইহা তুলনামূলক কম সক্রিয় হয়। সক্রিয় হয়। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি। তাহলে অনুরূপভাবে আমরা এখান থেকে জাস্ট উল্টা বৈশিষ্ট্য সেগুলি কী হয়ে যাবে ভাই, পাই বন্ধনের বৈশিষ্ট্য হয়ে যাবে। ওকে, তাহলে চলো আমরা যদি পাই বন্ধনের বৈশিষ্ট্য লিখতে চাই, তাহলে চলো আমরা এখানে পাই বন্ধনের বৈশিষ্ট্য লিখে আসো। তাহলে আমরা চলো এখানে লিখি পাই বন্ধনের বৈশিষ্ট্য, এটা আমরা পাই বন্ড বলছি, বৈশিষ্ট্য। তাহলে ভাই দেখো এগুলো কী হবে, আমরা একটু আগে দেখে আসছি পাই বন্ধনের প্রথম বৈশিষ্ট্যটা কি, দুটি পি অরবিটালের পাশাপাশি অতিক্রমণের ফলে কী হয়, পাই বন্ধন সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে বলতে পারি দুটি পি অরবিটালের পাশাপাশি অতিক্রমণের ফলে পাই বন্ধন সৃষ্টি হয়। পাই বন্ধন কী হয় বলতো, সৃষ্টি হয়। ওকে, আচ্ছা তাহলে চলো 2 নম্বরটা দেখে আসো। আমরা এখানে বৈশিষ্ট্য, যেহেতু আমাদের এখানে বৈশিষ্ট্য খুব কম, একটা কাজ করি আমরা এটা এখানে নিচে এইগুলো লিখে ফেলি, তাহলে তোমাদের পেজে একটা এক্সট্রা পেজ বাঁচবে। তাহলে আমরা এখানে লিখে দিয়ে আসো 2 নম্বর বৈশিষ্ট্যটা। কেমন? আচ্ছা আমরা 1 নম্বর বৈশিষ্ট্য কি লিখছি, যে দুটি পি অরবিটালের পাশাপাশি অতিক্রমণের ফলে পাই বন্ধন সৃষ্টি হয়। আর যেহেতু এখানে এটা পাশাপাশি যুক্ত হচ্ছে, তাহলে এটা কম শক্তিশালী বা দৃঢ় হয়। তাহলে আমরা এখানে বলতে পারি 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এরা পাশাপাশি অতিক্রমণ বা ইন্টারেকশন ঘটায় বলে পাই বন্ধন তুলনামূলক কম শক্তিশালী হয়। শক্তিশালী হয়।
আচ্ছা, কিন্তু কাহিনী হচ্ছে যে যেহেতু এটা কম শক্তিশালী হয়, তাহলে এটা কী হবে বলো তো? বেশি সক্রিয় হবে। কারণ যেহেতু এটা কম শক্তিশালী, তাহলে এটা সহজে তাড়াতাড়ি বিক্রি অংশগ্রহণ করে ফেলতে চাইবে। তাহলে আমরা বলবো এখানে এরা কম শক্তিশালী হওয়ায় তাড়াতাড়ি বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায়। বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায়, ফলে পাই বন্ড অনেক বেশি সক্রিয় হয়। আর এটা সক্রিয় হওয়ার পিছনে আরেকটা কারণ আছে, কারণ এখানে কি থাকে? সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, অনেক বেশি সক্রিয় হয়। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তো এগুলোই ছিল আমাদের হচ্ছে ভাই তোমার সিগমা বন্ধন এবং পাই বন্ধনের বৈশিষ্ট্য। তো আজকে আসলে আমার হাতে সময় নেই, সময় থাকলে আমি আরও অনেক কিছু পড়াইতাম। আমরা কালকে হচ্ছে যে তোমার হাইব্রিডাইজেশন দিয়ে স্টার্ট করব। আমরা আজকে শিখছি কি বলতো? বরফের গঠন শিখছি। পরে আমরা দেখলাম হাইব্রিডাইজেশন কেন আসছে, কেন ভ্যালেন্স বল থিওরি ব্যর্থতা হয়েছে। পরে আমরা দেখলাম যে সিগমা বন্ধন কী জিনিস, পাই বন্ধন কী জিনিস। আমরা আগামী ক্লাসে কী দেখবো ভাই? হাইব্রিডাইজেশন দিয়ে আমরা স্টার্ট করবো। কেমন? আচ্ছা, তাহলে প্রথমে বলে দিই ভাই, আমার কোনো পেইড বেচ নাই। তুমি চাইলে 150 টাকা পে করতে পারো মান্থলি, ইফ ইউ ক্যান, এই নাম্বারগুলোতে। তবে একটা রিকোয়েস্ট থাকবে ভাই, এই নাম্বারগুলোতে যেন কল করিও না, প্লিজ ডোন্ট কল। এই নাম্বারগুলোতে ভাই প্লিজ কল করিও না ভাই, প্লিজ ডোন্ট কল। আর আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে, ভিডিও তুমি লাইক করতে পারো, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারো, আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।